শেষ হচ্ছে বাংলা বছর ১৪৩১। রাত পোহালেই নতুন সূর্যোদয়ের সাথে শুরু হবে ১৪৩২ বঙ্গাব্দ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিজনেস আওয়ার। আজ আমরা বিজনেস আওয়ার সাজিয়েছি নববর্ষকে ঘিরে, আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। নতুন বছরকে বরণে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রার স্লোগান হবে নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। এ প্রতিবাদের আলোকে শোভাযাত্রায় তুলে ধরা হবে বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির রূপ। পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানে যে ফেসিবাদ বিদায় নিয়েছে তা যেন আর কখনো ফিরে না আসে, এ বার্তাও ছড়িয়ে দেওয়া হবে শোভাযাত্রার মধ্য দিয়ে। এবার বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়। প্রথমবারের মতো সরকারিভাবে পালন হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ। রোববার শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছে বাংলার মানুষ, সেখানে প্রকৃতিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। উন্নয়ন যেন শুধু বড় দালান এবং দামি গাড়িতে সীমাবদ্ধ না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। আমি তোমার জানাবো না। বৈশাখ উদযাপনের জন্য এখানকে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যে গণ অভ্যুত্থানের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। আমরা যেন আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারি। দর্শক, বৈশাখের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য আসলে কেমন চলছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। কারণ দর্শক, উৎসব মানেই কিন্তু নতুন কেনাকাটা, নতুন ব্যবসা বাণিজ্য। সেইটিকে ঘিরে আসলে বাংলাদেশের যেসব দেশীয় ফ্যাশন হাউস রয়েছে তারাও কিন্তু নানান প্রস্তুতি নিয়ে থাকে এবং তাদের এই বৈশাখ ঘিরে কিন্তু একটি বড় ধরনের ব্যবসা হয়। যদিও আমরা জানি যে কিছুদিন আগেই ঈদুল ফিতর গেছে এবং ঈদুল ফিতরে একটি বড় ধরনের ব্যবসা হয়েছে, কেনা বেচা হয়েছে, মানুষ হয়তো সেখানে অনেক কেনাকাটা করেছেন। এই গত কয়েক বছর ধরে আসলে ঈদ এবং এই বৈশাখ কাছাকাছি সময় হওয়াতে সেখানে ব্যবসা বাণিজ্যে কিছুটা হয়তো বৈশাখের কেনাবেচা কিছুটা ধীরগতি থাকে। আমাদের এই ফ্যাশন নিয়ে যারা কাজ করছেন, বিশেষ করে দেশীয় ফ্যাশন নিয়ে কাজ করছেন, তেমনই দুজন উদ্যোক্তাকে আমরা আজকে আমাদের সাথে পেয়েছি। একজন আজহারুল হক আজাদ, যে তিনি সাদা কালো যে ফ্যাশন ব্র্যান্ড রয়েছে তার কর্ণধার এবং ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, এবং আরেকজন আছেন রং বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই জনাব আজাদ, আপনার কাছ থেকে যেটি জানতে চাইব যে এবারের বৈশাখের প্রস্তুতি কেমন ছিল আপনাদের, এবং আপনাদের ঈদেরও আসলে প্রস্তুতি নিতে হয়েছিল। ঈদের ব্যবসা বাণিজ্যটা শেষ হওয়ার পরপরই আসলে বৈশাখের এই যে ব্যস্ততা শুরু হয়েছে, কেমন বেচাকেনা হয়েছে এখন পর্যন্ত? যেটা হচ্ছে যে যেহেতু আমাদের আসলে ঈদুল ফিতর একটি অনেক বড় উৎসব, যে কারণে ঈদুল ফিতরের পরপরই আবার বৈশাখটা যদি মানে আমরা আলাদা করে চিন্তা করি, তাহলে তো এটি আসলে বাঙালির একটি অসাম্প্রদায়িক চেতনার, সব ধর্ম বর্ণ গোত্রের আসলে একটি সম্মিলিত উৎসব। কিন্তু ঈদের একেবারে কাছাকাছি সময় হওয়াতে সেটি একটু বেচাকেনাতে কিছুটা প্রভাব তো পড়েই। কারণ ঈদে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই একটি বড় ধরনের মানে কি বলা যায় যে কেনাকাটা করে থাকে, যার ফলে এর পরপরই বৈশাখকে ঘিরে আসলে কেনাকাটাটা কিছুটা মানে নিশ্চিতভাবে যে অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। এবং যেহেতু একেবারে কাছাকাছি সময়, যে কারণে এবং একটু লম্বা ছুটি গিয়েছে,
যে ছুটির পরে আসলে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত ঢাকা শহরটিও আসলে জমজমাট হয়ে ওঠেনি। যে কারণে সেখানেও আসলে একটি প্রভাব পড়েছে। তুলনামূলক কম কেনাকাটা হচ্ছে সার্বিকভাবে বিবেচনা করলে। বৈশাখে ঘিরে আপনাদের আসলে কেমন টার্গেটটা কেমন থাকে, মানে প্রতি বছর কি পরিমাণ ব্যবসা হয় এবং এই বছরে সেটার সাথে যদি তুলনা করেন সেটি কত হতে পারে, কত শতাংশ বেশি বা কম হতে পারে? মানে যেটি হয়েছে যে মূলত আমরা আসলে যে হিসাবটি করে থাকি যে বছরের পুরো বছরের প্রায় 25% কেনাকাটাটা আসলে এই বৈশাখী ঘিরে হয়ে থাকে, কিন্তু এবার আসলে সেটি মানে মনে হচ্ছে যে তুলনামূলক অনেক কম হবে। সেটি পরিমাণটা কি আপনার জানা আছে, কি পরিমাণ ব্যবসা হয় বাংলাদেশে এই পোশাকের? আবার একটু বলবেন, আমি শুনতে মানে পোশাকের ব্যবসা সারা বছর মিলে কি পরিমাণ হয়, টাকার অঙ্কে সেটি কি পরিমাণ হয় সেটি কি জানা আছে আপনার? এমনিতে আমরা যেটি ধারণা করি সেটি আসলে প্রায় 12,000 কোটি টাকার মতো সারা বছরের। এর 25% আপনার বৈশাখে হয়ে থাকে? জি জি। তার মানে প্রায় 3,000 কোটি টাকার মতো ব্যবসা হওয়ার কথা। 3,000 কোটির মতো হয়ে থাকে, কিন্তু এবার আমার ধারণা যে এটি আসলে অনেক কম হবে। জি, আমি একটু জনাব শৌমিক দাস আপনার কাছে যেতে চাই। আপনাদের রং বাংলাদেশে আমরা জানি আপনারা রং বেরঙের অনেক পোশাক তৈরি করে থাকেন, বিশেষ করে পাঞ্জাবি, শাড়ি, যেগুলো এই বৈশাখে সবচেয়ে বেশি মানুষ পরে থাকে। এবার আপনাদের প্রস্তুতি কেমন ছিল এবং বেচাকেনা কেমন চলছে? ধন্যবাদ। আমরা মানে বৈশাখটা আসলে আমাদের একটা বড় উৎসব, একটা সার্বজনীন উৎসব, সেজন্য আমরা সবসময় প্রস্তুতি নেই ভালো করি। তো গত কয়েক বছর আসলে রমজানের ভিতরে থাকায় আমরা ততটুকু বৈশাখ সেভাবে আমরা পাইনি। তো এই বছর আমরা যেহেতু 10, 12, 15 দিনের একটা ডিফারেন্স আছে, সেজন্য আমাদের আসলে এই নববর্ষের জন্য আলাদা প্রস্তুতি ছিল এবং আমরা প্রস্তুতি নিয়েছি ভালো করেই মোটামুটি। তো কিন্তু সংখ্যাটা আসলে অত বাড়ায়নি, কারণ হচ্ছে যে সবকিছু মিলে মনে হয়েছে যে এই যে আজাদ ভাই যে বললেন এরকম যে ছুটির পরে কতজন লোক আসবে বা কিরকম হবে সেই বিষয়টা, এবং মার্কেট অনেকদিন আসলে বন্ধ ছিল তো বা থাকবে, এসব চিন্তা করে আমরা প্রস্তুতিটা নিলেও পরিমাণ বা সংখ্যাটা আমরা সেভাবে আসলে নেইনি। তো এখন কিন্তু আমি বলবো যে মানুষ আসলে আমাদের যতটুকু আমরা আয়োজন করেছি সেটা অনেক পছন্দ করেছে এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে, এবং আমাদের কাছে যতটুকু চেয়েছে আসলে অনেক ক্ষেত্রে আমরা ততটুকু ফুলফিল করতে পারিনি, কারণ হচ্ছে ওই প্রস্তুতিটা তো আসলে সেভাবে আমরা মানে নেইনি। তো মনে হচ্ছে যে সামনের বছরগুলোতে আরো যদি 10-12 দিন ইয়ে হয়ে যায়, যে 10-12 দিন আরো গ্যাপ হয়ে যায়, তখন একটা ভালো নববর্ষ, বাংলা নববর্ষ পাওয়া যাবে। আপনাদের এমনিতেই এই বৈশাখের সাথে ঈদের কেনাকাটার পার্থক্যটা কি থাকে? মানে সাধারণ মানুষের যে ঈদের যে কেনাকাটার যে হ্যাবিট, সেটার সাথে বৈশাখের পার্থক্যটা কেমন থাকে, বিশেষ করে ফ্যাশন আইটেমের ক্ষেত্রে? বিষয় হচ্ছে যে মানে এই বৈশাখের ক্ষেত্রে অবশ্যই একটু কালারফুল চায়। তো যেটা একটা সাধারণ যে আমরা রংটা বুঝি বৈশাখের, যে লাল, সাদা, মেরুন, এটা ছাড়াও উজ্জ্বল রঙের যে আমাদের গ্রামীণ সংস্কৃতির যে রংগুলো আছে সেগুলো সহ যে পোশাক, একটা কালারফুল, মানে একটা বাঙালি তো উৎসবপ্রিয় জাতি এবং একটা সত্যি বলতে রঙিন জাতি বলবো। তো আমরা এই বৈশাখের সময় আমরা পোশাক পরতে চাই রঙিন, মানে রঙের একটা ঝলক থাকতে চায়। তো সেই জন্য আমরা উজ্জ্বলে পোশাক আশাক একটু বেশি পরে বৈশাখে। আর ঈদটা হচ্ছে যে একটা মানে ওই উৎসবটার মধ্যে উজ্জ্বলতাটা একটু কমলেও মানে এটার বিষয়টা আবার অন্য ধরনের, সেটা হচ্ছে যে একটা ভাব গম্ভীর্য, একটা ঐতিহ্য, সবকিছু মিলে ওই ওই কালার টোনটা আসলে আলাদা। জি,
এবার একটু জনাব আজাদ আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে আমাদের এখন যেই দেশের ফ্যাশন ট্রেন্ড চলছে, আমাদের কিছু চাহিদা অবশ্যই দেশের বাইরে থেকে প্রচুর দেখা যায় কি ভারত পাকিস্তান থেকে অনেক ধরনের পোশাক বাংলাদেশে আসে। সেটাই হয়তো কিছু বৈধ পথে কিছু অবৈধ পথে বিভিন্নভাবে আসছে। সেই জায়গাটাতে সেই চ্যালেঞ্জ মাথায় নিয়েও কিন্তু আমাদের দেশের ফ্যাশন হাউসগুলো তাদের ব্যবসা সম্প্রসারণ করছে, নতুন নতুন ফ্যাশন হাউস আসছে বাজারে। এই মুহূর্তে আসলে টোটাল বাজার পরিস্থিতিটা কেমন, পোশাকের বাজার, দেশীয় পোশাকের বাজার, এবং সেখানে চ্যালেঞ্জগুলো কি দেখেন? প্রথমত হলো যে বাংলাদেশ তো আসলে একটি বড় বাজার নিশ্চিতভাবেই রয়েছে, এবং এটি বড় বাজার বলেই আমাদের প্রতিবেশী দেশগুলো, আশেপাশের দেশগুলো, তারা তাদের মানে ব্যবসায়িক পরিধির ক্ষেত্রে তারা মনে করে যে বাংলাদেশ তাদের একটি বড় ধরনের মার্কেট, এবং সেটি হয়তো আমাদের এখানে ক্রেতাদের অনেকটাই অসচেতনতা বলবো, কিংবা রাষ্ট্রীয় নীতি নির্ধারণী অভাবের কারণে আসলে আমরা অনেকটাই অসম প্রতিযোগিতায় তাদের সঙ্গে সবসময় থাকতে হয়। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আমাদের এই সময়গুলোতেও কিন্তু আসলে বাইরের দেশগুলো থেকে প্রচুর পরিমাণের এই দেশি মানে পোশাক আমদানি হয়েছে ঈদকে সামনে রেখে, এবং এটা সারা বছরই হয়ে থাকে। এবং এটি আসলে এক ধরনের এবং তারা যেরকম আপনি বললেন যে বৈধ পথে আসে এবং অবৈধ পথে আসে, এবং একটি বিষয় হচ্ছে যে তারা যে বৈধ পথে যে পোশাকগুলো আনে সেই পোশাকগুলো এতটাই আন্ডার ইনভয়েস করে আনে যে যেটি আসলে আমাদের চিন্তারও বাইরে, যার ফলে তারা আসলে যে পরিমাণ সুযোগ সুবিধা পায় রাষ্ট্রীয় ক্ষেত্রে, দেশীয় পোশাকের যে শিল্পটি তৈরি হয়েছে তারা সেই জায়গাতে অনেক বেশি পিছিয়ে আছে। এবং আমাদের কিন্তু এখন আসলে যদি চিন্তা করি যে যেহেতু একটি আকাশ সংস্কৃতির যুগ, যার কারণে সারা পৃথিবীর সঙ্গেই আসলে এই ফ্যাশনের প্রতিযোগিতা করতে হয় আমাদের, কারণ আমাদের ক্রেতারাও এখন অনেক বেশি ফ্যাশন সচেতন। তারা মুহূর্তেই আসলে মোবাইলটি টিপলেই সারা পৃথিবীর ফ্যাশনটি দেখতে পায়, যেখানে তারা এখন আর আগের মতো কেবলমাত্র মানে শুধুমাত্র আমাদের নিজস্বতার মধ্যেই আবদ্ধ নেই, তারা আসলে এখন এক ধরনের বৈশ্বিক জায়গায় নিজেকে চিন্তা করে, যার কারণে এই যে এই বৈশ্বিক যে বিষয়টি তৈরি হয়েছে আকাশ সংস্কৃতির কারণে, যেখানে আমাদেরকেও কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের দেশীয় শিল্পকে আসলে আমরাও বৈশ্বিক বাজারের সঙ্গে এক ধরনের সংমিশ্রণ আসলে করে থাকি, যে কারণে আমাদের ক্রেতাদেরও সেটি এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। এবং আমি তো বলতেই চাই যে নিশ্চিতভাবে আমরা আসলে আমাদের যে ডিজাইন, আমাদের যে প্যাটার্ন, সেগুলোতে আসলে আমরা এখন একেবারে পিছিয়ে নেই, যে কারণে আমাদেরও আসলে ক্রেতাদের নিশ্চিতভাবে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে, তাদেরও এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে। কিন্তু যেহেতু বাজারটি অনেক বড়, নিশ্চিতভাবে আমরা যারা আসলে এই দেশীয় শিল্পের ক্ষেত্রে কাজ করছি তাদের আসলে অনেক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। এবং খুব অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে যখন আসলে আমরা একটি অসম প্রতিযোগিতা করি, তখন আসলে আমাদেরকে দেখা যায় যে ভ্যাট আসলে দেখা যায় যে 7.5% থেকে বাড়িয়ে সেটি 10% করা হয়, অথচ যারা আসলে নন ব্র্যান্ড ইয়েগুলো আছে, হাউসগুলো আছে, তাদেরকে কিন্তু 7.5% দিতে হয়। এই যে একটি অসম বিষয়, এবং ক্রেতারা কিন্তু এটি প্রতিনিয়তই এর মুখোমুখি হয়ে তারা বিব্রত হয়, তারা আসলে বিরক্ত হয়, এবং তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয় যে তাহলে আমি কেন আসলে দেশীয় ব্র্যান্ড থেকে আসলে পোশাক কিনবো, যদি দেশীয় ব্র্যান্ডের পোশাক কিনতে আমাকে বেশি টাকা খরচ করতে হয়, তাহলে তো আসলে তারা কেন সে আগ্রহ পাবে। এই যে আমাদের অসম বিষয়গুলো, এই বিষয়গুলোর প্রতি আসলে রাষ্ট্রের নজর দেওয়া দরকার। এবং আমরা মনে করি যে এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া যে শিল্পটি আসলে ব্যক্তি মানুষগুলোর মেধা এবং মননে তৈরি হয়েছে, সেই শিল্পটি আসলে খুব বেশি দূর অগ্রসর হতে পারবে না যদি না রাষ্ট্রীয় নীতি নির্ধারণের মধ্য দিয়ে আসলে একটি পৃষ্ঠপোষকতা না দেওয়া হয়।
ধন্যবাদ জনাব আজাদ। আমরা বৈশাখের আরো আলোচনা করব। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব রয়েছেন রাজধানীর গুলশানে। তার কাছ থেকে বৈশাখের কেনা বেচা, ব্যবসা বাণিজ্য কি খবর জানতে চাই। কারণ দর্শক, আপনারা জানেন যে শুধু পোশাক নয়, এই বৈশাখের সময় আসলে মিষ্টির বিতরণ হয়ে থাকে। এটির একটি ব্যবসায়ীরা হালখাতা খুলে থাকেন নতুন, এবং সেখানে মিষ্টি বিতরণ হয়ে থাকে। এছাড়া রেস্টুরেন্টগুলোতে নানান আয়োজন থাকে। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আসলে বৈশাখের সার্বিক ব্যবসা বাণিজ্যে কেমন চলছে, ওয়ালিদ? শাহাদাত, এবার জানেন যে এবার যে বৈশাখের আয়োজন, এটি একেবারে ঈদ উল ফিতরের যেই পরপরই আসলে হয়েছে, যার কারণে যদি একটু বলি যে এবারের ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না বলে এবার আমাদেরকে যেই ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারপরও আমরা বিভিন্ন যেই প্রতিষ্ঠানে, অর্থাৎ পোশাকের যে শাড়ি এবং শাড়ি, পাঞ্জাবি, পাশাপাশি আমরা দেখেছি যে এবারের আয়োজনে আসলে ফতুয়া সহ টি শার্ট, নানান ধরনের, অর্থাৎ পয়লা বৈশাখকে কেন্দ্র করে নানান ধরনের পোশাক কিন্তু বিভিন্ন পোশাকের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। আর আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি, এইসব শুধু পোশাকের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু নানান ধরনের ছাড় দেওয়া হচ্ছে। পয়লা বৈশাখে যেই উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে তারা ছাড় দিয়ে বিক্রি করছেন। এর পাশাপাশি আপনাকে একটু বলি যে বিভিন্ন রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের পয়লা বৈশাখকে কেন্দ্র করে পান্তা ইলিশের পাশাপাশি আসলে অন্যান্য যেই কম্বো প্যাক, বিভিন্ন ধরনের অর্থাৎ অফার দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের প্যাকেজে খাবার অফার দেওয়া হচ্ছে, অর্থাৎ সেসব আয়োজনও থাকছে। আর এর বাইরে মিষ্টান্নের যে দোকানগুলো রয়েছে, জানেন যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে মিষ্টির যে দোকান, সেখানে এক ধরনের ভিড় থাকে। কিন্তু আমরা আজকে সকাল থেকে যেই দোকানগুলোতে গিয়েছি সেখানে খুব একটা ভিড় আমরা লক্ষ্য করিনি। এর কারণ হিসেবে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু কিছুদিন আগেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হয়েছে, সেই কারণে আসলে এবার পয়লা বৈশাখের যে একটা আমেজ, সেই আমেজটা আসলে তারা দেখতে পাচ্ছেন না। অর্থাৎ তাদের যে কাস্টমার সংখ্যা সেটা খুবই কম। তারা বলছেন যে গতবারের তুলনায় অর্ধেকেরও কমে নেমে এসেছে তাদের গ্রাহকদের সংখ্যা। একইভাবে যদি একটু বলি যে তারা মূলত এই যে বলছেন যে যেহেতু ঈদ উল ফিতর কিছুদিন আগে গিয়েছে, আবার সামনে পবিত্র ঈদ উল আজহা, সব কিছু মিলিয়ে আসলে মানুষজনের মধ্যে এক ধরনের, যদি বলি যে মানুষজনের মধ্যে আসলে বৈশাখের আমেজটা তারা দেখছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো শাহাদাত, এই ছিল আসলে আমার কাছে গুলশান থেকে বৈশাখ কেনাকাটার সবশেষ। ওয়ালিদ সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদেরকে বৈশাখের কেনাবেচার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিদ সাকিব। আমরা আলোচনা করছি বৈশাখ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। আমাদের সাথে যুক্ত আছেন রং বাংলাদেশের প্রধান নির্বাহী শমিক দাস এবং সাদা কালোর যেই ফ্যাশন ব্র্যান্ড তার প্রধান নির্বাহী আজহারুল হক আজাদ। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। জনাব শমিক দাস, এই যে আজাদ ভাই যেটি বলছিলেন যে সরকারের যে বৈষম্য, বিশেষ করে যেসব আমদানি হচ্ছে যে পোশাক, তার সাথে দেশীয় ফ্যাশনগুলোর ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে, এই বৈষম্য দূর করার ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা, সরকারের সাথে আলোচনার জায়গাটা, এইটি আপনারা কি কোনো চেষ্টা করছেন বা চিন্তাভাবনা আছে কিনা? ধন্যবাদ। আমরা তো নানা সময়ে নানাভাবে নানা ওয়েতে আসলে আমাদের বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছিলাম বা করছি, কিন্তু এটা আসলে প্রপারলি আমরা কোনো সময় পৃষ্ঠপোষকতা পাইনি। দেশীয় পোশাক শিল্প হিসাবে আমাদের পৃষ্ঠপোষকতা অনেক জরুরি ছিল, আরো অনেক বেশি। কারণ হচ্ছে যে কোনো শিল্প গড়ে উঠতেই তাকে পৃষ্ঠপোষকতা দিতে হয়, এটা কর্তৃপক্ষ বা সরকার থেকে পেট্রোনাইজ করতে হয়। তো সেসব ক্ষেত্রে আমরা আসলে কোনো সময়ই পাইনি। এবং আমি যে বলবো, এই যে আজাদ ভাই বলছে যে কাপড় যে আসে, এগুলো একটা নিউজও এসছিল, যেমন একটা থ্রি পিস আসছে 65 টাকা ধরা তার দাম, এরকম নানা রকম একদম ন্যূনতম মূল্য ধরে নিয়ে চলে আসা হচ্ছে এই জিনিসগুলো। তো সেগুলির সাথে আমাদের কম্পিট করতে হচ্ছে। সঙ্গে সঙ্গে হচ্ছে এই ভ্যাট ট্যাক্স, এইসব যে বিষয়গুলো, এগুলো আমাদের মানে অনেক কিছু, বাড়ি ভাড়ার মানে দোকান ভাড়ার উপরে একটা ট্যাক্স, সাইনবোর্ডের ট্যাক্স, ডিলিং ট্যাক্স, এই ধরনের বিষয়গুলো ক্ষেত্রে এই দেশীয় শিল্পকে আসলে অনেকভাবে পেট্রোনাইজ করা যেত বা করা যায়। সেই বিষয়টা আমি মনে করি যে কর্তৃপক্ষের দেখা উচিত
এবং বিষয়টা হচ্ছে একটা উৎসব। এই যে বৈশাখ উৎসব, শুধু যদি আমি বলি বাংলা নববর্ষ, উৎসবটা কেন্দ্র করে যদি আমি কোনো প্রস্তুতি নেই, সেটা সর্বক্ষেত্রে নেওয়া জরুরি। কারণ হচ্ছে ব্যবসাটা যদি তখন হয়, এই বাণিজ্যটা হয়, এটা সব জায়গায় মিলিয়ে কিন্তু হয়, খাবার থেকে শুরু করে পোশাক আশাক বা সবকিছু। এখন এর মধ্যে দেখো, যেমন আজকেও আমাদের দু একটা আউটলেট বন্ধ আছে, কারণ হচ্ছে ওখানে সাপ্তাহিক ছুটি, বা ওই এলাকা সাপ্তাহিক ছুটি, শুক্রবারেও কিছু জায়গায় বন্ধ ছিল। তো এখন হচ্ছে কি আমরা এই যে বিষয়টা, এটাও সরকারি ভাবে যদি বিষয়টা দেখা হয় যে উৎসবকালীন সময়ে কি নিয়ম হবে, উৎসবের পরবর্তীতে কি নিয়ম হবে, এবং এই সময়ে কি কি করা যেতে পারে, সেগুলো আসলে সবকিছু পরিষ্কার না। মানে আমি বলবো যে এই যে ব্যবসা বান্ধব যে একটা পরিবেশ, সেই বিষয়টার দিকে একটু দেখা দরকার। তাহলে টোটাল অর্থনীতির জন্যই আসলে এটা আমি মনে করি যে ভালো। জি, ধন্যবাদ। জনাব আজাদ, এই যে রাজনৈতিক যে অস্থিরতার কথা জনাব শৌমিক দাস বলছিলেন, সেটি তো কিছুটা হলেও এখন ভালোর দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকার বেশ এখন ব্যবসা বাণিজ্যের দিকে নজর দিচ্ছে। আমরা যদি গত সপ্তাহের বিনিয়োগ সামিটের কথা চিন্তা করি, সেখানে যে ধরনের প্রদর্শনী আমরা দেখেছি সরকারের দিক থেকে, যে ধরনের প্রস্তুতির কথা বলা হচ্ছে, সেটি তো বিনিয়োগের ক্ষেত্রে, যদিও সেটি বিদেশি বিনিয়োগের ব্যাপারে করা হচ্ছিল, কিন্তু এই বিষয়টা কি আপনাদের যারা স্থানীয় বিনিয়োগকারী আছেন তাদেরকেও একটা আস্থার জায়গায় আনছে কিনা? এখানে আর কি কি করা উচিত সরকারের? জি, মানে নিশ্চিতভাবে যে এরকম একটি বিজনেস সামিট আমাদের দেশের জন্য অত্যন্ত মর্যাদাকর বিষয়। কিন্তু পাশাপাশি যে বিষয়টি আসলে আমি বলতে চাই যে যেটি হলো যে বিদেশি বিনিয়োগের পাশাপাশি আসলে দেশীয় বিনিয়োগের সুরক্ষার বিষয়টি অত্যন্ত জরুরি। এবং এই বিদেশি বিনিয়োগ গুলো আসলে অনেক বড় বড় বিনিয়োগ হয়ে থাকে, নিশ্চিতভাবে সেটি রাষ্ট্রের হয়তো এক ধরনের হিসাব নিকাশ থাকে। কিন্তু এই যে দেশীয় বিনিয়োগগুলো, আমাদের প্রান্তিক মানুষগুলো, আমি যদি আসলে খুব ছোট করে বলি যে আমাদের যে শিল্পক্ষেত্রটি তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কাজটি কিন্তু একেবারে প্রান্তিক মানুষগুলো করছে। হ্যাঁ, যে গ্রামের একজন নারী, তিনি আসলে হয়তো সংসারে সব কাজ করার পরে তারপর হাতের কাজটি করছেন, সেলাইয়ের কাজটি করছেন, হ্যাঁ, ব্লক প্রিন্টের কাজটি করছেন। এই যে প্রান্তিক মানুষগুলোর যে সংযুক্ততা, এবং একই সঙ্গে এই যে প্রান্তিক যে অর্থনৈতিকের সচলতা, এবং প্রান্তিক অর্থনীতিও কিন্তু এক ধরনের সচলতা তৈরি হয়। আমরা সেই বিষয়গুলোর দিকে আসলে এটি আসলে সবসময় আমরা লক্ষ্য করে এসেছি যে রাষ্ট্র আসলে সেইভাবে কখনোই লক্ষ্য করে না। নিশ্চিতভাবে রাষ্ট্রের কাছে বড় বড় বিনিয়োগ, বড় বড় শিল্প অনেক ধরনের তার জন্য মানে অনেক ধরনের মর্যাদা তৈরি করে, রাষ্ট্রের জন্য মর্যাদা তৈরি করে। কিন্তু প্রান্তিক মানুষগুলো আসলে যে অর্থনীতির সঙ্গে যে তাদের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা জায়গায় আসলে আমার মনে হয় একটু লক্ষ্য করা দরকার। এবং এখন সময় এসছে যে এই সময়টি যদি আসলে আমরা আমাদের প্রান্তিক মানুষগুলোকে আমাদের কাজ থেকে কাজের সঙ্গে সংযুক্ত রাখতে না পারি, ধীরে ধীরে যে বিষয়টি হয়েছে যে এই যে নানান ধরনের রাজনৈতিক উত্থান পতন বলি, আমরা যদি এই কিনা বলে জলবায়ু পরিবর্তনের কথা বলি, আমাদের যে নানান ধরনের বিপর্যয় তৈরি হয়, বন্যা হয়, খরা হয়, সবকিছুতে তো আসলে এই প্রান্তিক মানুষগুলো আসলে আক্রান্ত হয়। সেখানে আসলে প্রান্তিক মানুষগুলোর সুরক্ষার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সেটি বোধহয় ভাববার খুবই জরুরি সময় হয়ে পড়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের সঙ্গে যে সকল মানুষেরা কাজ করে, তারা একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র তাদের প্রচেষ্টা, এবং আমাদের এই যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কে যারা কাজ করে, তাদের আসলে অত্যন্ত ছোট ছোট বিনিয়োগ, সেই ছোট ছোট বিনিয়োগগুলো যদি আপনি সুরক্ষা করতে পারেন, তাহলে কেবলমাত্র আমাদের প্রান্তিক মানুষগুলোর এই কাজের একটি বড় জায়গা তৈরি হয়, প্রান্তিক অর্থনীতির একটি বড় ধরনের সচলতা তৈরি হয়। আমার মনে হয় সেই জায়গাগুলোতে নজর দেওয়া খুবই জরুরি। অনেক ধন্যবাদ জনাব আজহারুল হক আজাদ। আমরা একেবারে আলোচনার শেষের দিকে, আমি ছোট করে একই প্রশ্নটা শৌমিক দাস আপনার কাছ থেকে করতে চাই যে দেশীয় বিনিয়োগের সুরক্ষার জন্য আসলে সরকারের কি করা উচিত? আমি তো আগের বক্তব্যের সময় বললাম, সেসব ক্ষেত্র তো আছেই, সঙ্গে সঙ্গে হচ্ছে যে এই বিষয়টাতে টোটাল যে একটা পরিকল্পনা, একটা
মানে আমি দেশীয় যদি আমাদের শিল্পটাই বলি বা অন্য কোনো শিল্প যে টোটাল যেটা ওই রপ্তানি বাণিজ্য না বা যেটা দেশের ভিতরেই অর্থনীতি সচলতায় কাজ করে, সেগুলোতে জন্য একটা পরিকল্পনা যদি প্রপারলি করা হয়, আমরা এখন বলছি যে আমরা সংস্কার করছি বা আমরা নতুন একটা বাংলাদেশ গড়ব। সামনে কিন্তু জনাব শরীফদের সামনে এই যে বাজেট আসছে, নতুন অর্থ বছরের বাজেট, সেই বাজেট আলোচনায় কি আপনারা সরকারকে কিছু বলেছেন? আপনাদের পরিকল্পনা করা জরুরি। আমি বুঝতে পারিনি, আবার একটু বলবেন? মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই সামনের তো বাজেট আসছে, বাজেট আলোচনায় কি আপনারা আপনাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো কি বলতে পেরেছেন? না, আমরা এখনো আসলে সেভাবে বলতে পারিনি। আমরা চেষ্টা করছি যে বলার বিষয়টা আমরা নানা জায়গায় নানা ফোরামে তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের বক্তব্যটা, এবং একটা বিষয় বলছি যে দেশীয় মানে শিল্পকে যে বাঁচিয়ে না রাখলে তো আসলে দেশের জনগণ বা দেশের প্রান্তিক শিল্পী যারা আছে তারা আস্তে আস্তে ঝরে যাবে। অনেকেই কিন্তু ঝরে গেছে, আসলে অনেকে তাদের পেশা পরিবর্তন করে ফেলেছে, এবং যত ধরনের অনেক পরিবর্তন হয়, রাজনৈতিক পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, তাদের যে বিষয়টা সেটা আসলে ঝড়ঝাপটা তাদের উপর দিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা হয়তো সেভাবে উঠে দাঁড়াতে পারে না। সেই বিষয়টা আসলে খুব ভালোভাবে দেখাটা জরুরি। জি, অনেক ধন্যবাদ জনাব শৌমিক দাস আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি জনাব আজহারুল হক আজাদ, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেশের 65% বেশি ইলিশের চাহিদা মেটায় বরিশাল। পয়লা বৈশাখে ইলিশের চাহিদা বাড়ে দ্বিগুণ, আর এই কারণে বরিশালের মোকামে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে এই মাছ। ব্যবসায়ীরা বলছেন নদী ও সাগরে ইলিশ না থাকায় মোকামেও ইলিশ আসছে না। বরিশাল থেকে শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। ইলিশের বাড়ি বরিশালেও চাহিদা অনুযায়ী মিলছে না রূপালী ইলিশ, ফলে পহেলা বৈশাখে পান্তা ইলিশের আয়োজনে এর প্রভাব পড়বে বলে শঙ্কা তৈরি হয়েছে। ইলিশের বদলে চাপিলা কিনে পহেলা বৈশাখ করবেন বলছেন এই ক্রেতা। ইলিশ কিনি নাই ভাই, ইলিশের যে দাম ওই দামে চাপিলে দিয়ে পহেলা বৈশাখ সারমো। একাধিক ক্রেতার অভিযোগ, ইলিশ মাছ দেশের হলেও এটা এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। অস্বাভাবিক দামের কারণে পান্তা ইলিশ দিয়ে বৈশাখ উদযাপন নিয়ে শঙ্কায় তারা। গতবারের তুলনায় যদি দামের কথাটা বলেন তাহলে দামের একটু তুলনামূলকভাবে বেশি। দাম নাগালের বাইরে। গত বছর যে ইলিশ ছিল 2100-2200, সেই ইলিশ এখন 3000-3200 টাকা কেজি সাইজের। এটা 960 গ্রাম ইলিশ মাছ, এর দাম হচ্ছে 2900 টাকা। তাই আমি থার্মোমিটারও অর্গার জ্বর পায় না দাদা। ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় ইলিশের সরবরাহ খুবই কম, তাই দাম চড়া। মুকামে 50 মণ মাছও আসছে না। পয়লা বৈশাখের ইলিশের যে দাম, তাতে পয়লা বৈশাখ পালন করা সম্ভবপর নয়। পয়লা বৈশাখ হিসাবে তো অনেক মাছ আমদানি থাকে, প্রত্যেক বছরই থাকে। এবছর মাছ একেবারে মনে করেন 3 বার 1 ভাগও নাই। মাছই নদীতে কম, তারপর আপনার ওয়েদারও একটু খারাপ হয়ে গেছে, এই জন্য মাছ নাই। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। রপ্তানিযোগ্য মাছ 2500 টাকা, 500 গ্রামের মাছ 1650 টাকা এবং 400 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1250 টাকা কেজি দরে। ইলিশের বাড়ি বরিশালী ইলিশের আকাল, দাম ক্রেতাদের নাগালের বাইরে। তাই পয়লা বৈশাখে সবার পাতে পান্তা ইলিশ জুটবে কিনা সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারপরও বাংলা নববর্ষে সবার পাতে জুটুক ইলিশ, এমনটাই প্রত্যাশা সবার। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। যুক্তরাষ্ট্র থেকে তুলা কিনে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত পোশাক রপ্তানির সুযোগ রয়েছে, তবে মুক্ত বাণিজ্য চুক্তি করতে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর গুলশানে মার্কিন শুল্ক নীতি নিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় এই পরামর্শ দেন তারা। অস্ট্রেলিয়া থেকে তুলা ও উল আমদানি করায় বাংলাদেশকে বেশ কয়েক বছর ধরে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিচ্ছে সিডনি। তাই যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে মার্কিন বাজারও ধরে রাখার সুযোগ রয়েছে বলছেন ব্যবসায়ীরা। আমরা যে 37% নিয়ে ভয় করছি, এটা কিন্তু আমাদের বেলায় প্রযোজ্য না। আমাদেরকে এখন এটাকে আমাদের কটন ট্রেসেবিলিটিটা এনশিওর করতে হবে।
এক্সপোর্টে যদি আমার 20% অফ দি প্রোডাক্ট যদি তার হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ডিউটি 10%। তো এখানে নিরাশ হওয়ার মতো কিছু নেই। দেশে তৈরিকৃত রপ্তানি পোশাকের মাত্র 10% যায় মার্কিন বাজারে। যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তিতে সফল হলে বাজার হারাতে পারে বাংলাদেশ। বিকল্প হিসেবে আসিয়ান ও এআরএফ এর সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। অলরেডি আমেরিকান একটা কোম্পানি, কার্গিল বলে একটা কোম্পানি, তারা অ্যাপ্লাই করেছে এবং এনবিআর এটা নিয়ে দ্রুত কাজ করছে। একটা সামনে ভালো ফলাফল পাওয়া যাবে। তারা যেটা করেছে শুধু গুডসের ট্রেড ডেফিসিটটা ক্যালকুলেট করেছে ইন্টারন্যাশনালি, তারা কিন্তু সার্ভিস ট্রেড আনে নাই। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এলডিসি উত্তরণ আরও 3 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। আমেরিকান ট্যারিফের নেগোসিয়েশনের ওই পার্ট এবং এলডিসি গ্রাজুয়েশনের সাইড যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে যে আমরা এলডিসি গ্রাজুয়েশনের সময়ও কিন্তু সবাই কিন্তু আমাদের কাছে একই জিনিস চাবে। বাংলাদেশ ইজ এ ভেরি আনফরচুনেট নেশন যে আমাদের কোনো এফটিএ বা পিটিএ আমরা কিন্তু ওভাবে করি না, যেগুলি ভিয়েতনাম কিন্তু করেছে। ইউএসএ গভর্নমেন্ট যেভাবে তারা সব আইটেমের উপরে ট্যারিফ ইম্পোজ করেছে, এটা না করে ইফ দে কুড ডিভাইড দিস প্রোডাক্টস ইনটু 3 ক্যাটাগরি, লো টেক প্রোডাক্ট, হাই টেক প্রোডাক্ট অ্যান্ড মিডিয়াম টেক প্রোডাক্ট। লো টেক প্রোডাক্ট আমরা যেটা তৈরি করি লেদার, প্লাস্টিক, শুজ, এভরিথিং। তো এই প্রোডাক্টের উপরে তারা যদি ট্যারিফ কমিয়ে নিয়ে আসতে পারবে। যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি ও নানা ধরনের সেবা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়ে রেখেছে বাংলাদেশ। ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের আহ্বান ব্যবসায়ীদের। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, এর সাথে বিজনেস আওয়ারের সময় হলো বিরতির। ফিরবো আরো খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা দেখতে পাচ্ছি নেতিবাচক ধারায় লেনদেন চলছে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবসে। ডিএসএর প্রধান সূচক ডিএসএ এক্স ইন্ডেক্স 24 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5180 পয়েন্টে। একটু বড় ধরনেরই পতন বলতে হবে শেয়ার ঢাকার পুঁজিবাজারে। সরিয়া ইন্ডেক্স কমেছে 2.3 পয়েন্ট, অবস্থান করছে 1170 পয়েন্ট। ডিএস 30-র অবস্থান 1917 পয়েন্ট, কমেছে 10 পয়েন্টের বেশি। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 300 কোটি টাকার কম লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 91টির, কমেছে 239টির এবং অপরিবর্তিত আছে 65টি কোম্পানির শেয়ারের দর। এবারে জানতে চাই মুদ্রা বাজারের খবর। মুদ্রার বিনিময় মূল্য আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার আজকে কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকা। ইউরো 127 টাকায় কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কেনা হচ্ছে, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কিনে 1 টাকা 42 পয়সায় বিক্রি করা হচ্ছে। স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণ এই মুহূর্তে দেশের বাজারে 1,63,000 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 1,55,000, 18 ক্যারেটের দাম পড়ছে 1,33,000 টাকার বেশি। সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,10,271 টাকা। স্বর্ণের এই দাম কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে রেকর্ড আসলে প্রতিদিনই রেকর্ড করছে স্বর্ণের দাম, এবং বিশ্ববাজারে আসলে স্বর্ণের দাম বাড়ছে প্রতিনিয়ত, এবং সেই বৃদ্ধির প্রভাবে কিন্তু বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি স্বর্ণের দাম বাড়ছে। এবারে রূপার দরদাম জানাবো। স্বর্ণ দাম বাড়লেও রূপা বিক্রি হচ্ছে অপরিবর্তিত দামে। 22 ক্যারেট রূপার দাম পড়ছে 2,578 টাকা, 21 ক্যারেট 2,449, 18 ক্যারেট 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ডলারের শক্তিও খর্ব হচ্ছে। গত 3 বছরের মধ্যে শুক্রবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে। বিশ্বের 6টি মুদ্রার বিপরীতে যে ইউএস ডলার ইন্ডেক্স প্রণয়ন করা হয় গত শুক্রবার তার 0.56% পতন হয়েছে। শুক্রবার ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে 1.25%। প্রতি ইউরোর বিপরীতে এখন 1.13 ডলার পাওয়া যাচ্ছে। একইভাবে জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতেও ডলারের দরপতন হয়েছে। দরপতনের হার 0.51%। দরপতন হয়েছে ব্রিটিশ পাউন্ডের বিপরীতেও। এদিন পাউন্ডের দর বেড়েছে 0.89%।
এদিকে যেটি বলছিলাম, দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড করেছে। এবার প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 2,403 টাকা। ফলে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 1,49,027 টাকায়, যেটি আসলে 1,63,000 এরই মধ্যে উঠে গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। দর্শক, বিশেষ আওয়ারের সময় হয়েছে আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথেই থাকবেন আশা করি। দেখছেন বিজনেস আওয়ার, আবারও স্বাগত জানাচ্ছি। এবারে জানাবো শিল্প ও বাণিজ্যের খবর, জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। রংপুর অঞ্চলে বন্যার সময় বানের জলে নদীর পাড়ের মানুষকে শুধু কাদায় না, জেগে ওঠা চরে ফসল ফলিয়ে কৃষকের বাঁচায়ও। বন্যায় পলি পড়ে নদীতে জেগে ওঠা তিস্তার চর এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। তাতে ফসল ফলিয়ে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। তিস্তার চরের এখন যে দিকেই চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ। এসব জমিতে আবাদ হচ্ছে আলু, ভুট্টা, গম, বাদাম, তিল, তিসি, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, মূলা, বেগুন, করলা, সরিষা, সূর্যমুখী, গাজর সহ বিভিন্ন শাকসবজি। নদী পানি শূন্য হয়ে পড়ায় সেগুলো কৃষকের ভাগ্য পরিবর্তন করছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, নদীতে জেগে ওঠা 735টি চরে প্রতি মৌসুমে 1,200 কোটি টাকার বেশি ফসল উৎপাদন হচ্ছে। এসব ফসলে কৃষকদের বাড়তি আয়ের পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতিতে এসেছে নতুন গতি। এখন ভুট্টে যদি ভালো মূল্য দেয় তাহলে তো ভালো লাভ হবে, আর যদি কম দেয়, হাজারে নামায় আসি, তাহলে তো লস হবে কৃষক। গম, তারপরে পেঁয়াজ, রসুন সবকিছুই আবাদ হয়েছে, কিন্তু ফলন একটু কম। কৃষকরা জানান, বন্যার সময় তিস্তা 2 কূল ছাপিয়ে প্লাবিত করলেও শুকনো মৌসুমে ফসলের আবাদ করে কিছুটা স্বাচ্ছন্দ্য আসে তাদের। চরে উৎপাদিত ফসল বিক্রি করে বাড়তি টাকায় অনেকে অনেক প্রয়োজন মিটাচ্ছেন। চরের অধিকাংশ মানুষ এখন বিভিন্ন ফসল উৎপাদন করে দারিদ্র্য দূর করছেন। আমি ওষুধ আবাদ করছি চরে, ওষুধ ভালো হয়েছে ইনশাল্লাহ, আমি তুলে নিয়ে আসছি। নিরানিরি করতে টাকা পয়সা অনেক যায়, খরচপাতি ওঠে না। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, চরের জমিতে বেশি বেশি করে ফসল ফলাতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষি বিভাগ চরের কৃষকদের সব সময় পরামর্শ দিচ্ছে। চরের জমিতে বিভিন্ন ফসল উৎপাদন করে কৃষকরা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করেছেন। চর অঞ্চলের মাটিতে ফসল উৎপাদনের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিগুলো কৃষক ভাইদেরকে আমরা শেখানোর জন্য যে কর্মসূচিগুলো গ্রহণ করে থাকি, তার মাধ্যমে কিন্তু তারা অনেকটাই প্রশিক্ষিত হয়েছেন এবং দক্ষতা অর্জন করেছেন। সরকার যদি চরের কৃষকদের দিকে নজর দেয়, তাহলে বদলে যাবে উত্তরের অর্থনীতি, এমনটাই অভিমত চাষিদের। সদীপ চৌধুরী, নিউজ 24। বিশ্ব বাণিজ্যের খবর জানাবো এবার। সম্প্রতি বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তা স্মার্টফোন, কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। চীন থেকে আমদানি করা এসব পণ্য কার্যকর হবে না নতুন এই শুল্ক নীতি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে স্মার্টফোন ও কম্পিউটারের উপর নতুন শুল্ক কার্যকর না হবার কথা জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অধিকাংশ দেশের উপর আরোপিত 10% শুল্ক ইলেকট্রনিক্স পণ্যে কার্যকর করা হবে না। চীন থেকে আমদানি করা পণ্যে যে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে, তাও ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আরও যেসব পণ্যে নতুন শুল্ক কার্যকর হবে না, সেগুলোর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ড সহ নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্র ও উপাদান। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।